হ্যালো। জি স্যার, শোনা যাচ্ছে? দেখা দেখা যায়। হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। জি স্যার। তাহলে শুরু করতেছি। তাহলে ব্যাকটেরিয়াল প্যাথোজেনেসিস গতকালকে আমরা কিছু বলেছি। তো প্রথম স্টেজ ছিল এই ব্যাকটেরিয়াল প্যাথোজেনেসিস। প্রথম স্টেপ ছিল হলো ট্রান্সমিশন ফ্রম এক্সটার্নাল সোর্স ইনটু পোর্টাল অফ এন্ট্রি, তাই তো? তো এই প্রথম হেডিংসটাই নিয়ে প্রথম ডিসকাস করব যে ট্রান্সমিশন কতভাবে ট্রান্সমিশন হয়, মোড অফ ট্রান্সমিশন। এটা হতে পারে হিউম্যান টু হিউম্যান হতে পারে, অথবা নন হিউম্যান টু হিউম্যান। হিউম্যান টু হিউম্যান ট্রান্সমিশন হলো যেমন এক্সাম্পল গনোরিয়া, সিফিলিস, এটা হলো সেক্সুয়াল কন্ট্যাক্টের মাধ্যমে। আরো অনেক কিছু আছে। আবার নন হিউম্যান টু হিউম্যান, এটা কিভাবে আসে? যেমন টিটানাস, ডিসেন্ট্রি, ক্যাট স্কেচ ফিভার। টিটানাস যেমন আমি বলেছিলাম, আমরা যখন চাষাবাদ করি তখন কাউ ডাং, হর্স ডাং, গোবর জাতীয় জিনিস আমরা দিই মাঠে। পাশাপাশি গরু যখন মাঠে চলতেছে তখন তারা ডিফিকেট করতেছে, সেখানে স্পট থাকলে মাঠের মধ্যে অনেক সময়, অনেক দিন ধরে সেই স্পটটা থেকে যায়। এখন রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হলে বা যে কোনো কারণে ইনজুরি হলে এবং সেই স্পট যদি কন্টামিনেটেড হয় ইনজুরি এলাকায়, এই এরিয়াতে, তাহলে তার টিটানাস হবে। ডিসেন্ট্রি কেমন করে হবে? যেমন কেউ যদি ডিফিকেট করলো এবং খাবার পানিটা কন্টামিনেশন হলো, সেটা অ্যামিউনিক ডিসেন্ট হতে পারে বা শিগেলার ডিসেন্ট হতে পারে, তাহলে সেটাকে বলবো অরোফেকাল রুট। এটা কিন্তু ইনডাইরেক্ট কন্টাক্ট। আচ্ছা, এই যে টিটানাস হয় বাই সয়েল, আর ডিসেন্ট হলো অরোফেকাল রুট, দ্যাট মিনস ওয়াটার। আর নন, এই যে বিড়াল যদি আসর দেয় তাহলে সেখান থেকে ক্যাট স্কেচ ফিভার, তাহলে এটা হলো অ্যানিমেল। এই স্লাইডটা ভালো করে পড়ো। আর প্যাথোজেনেসিস একটা বিশাল চ্যাপ্টার, এত কিছু পড়তে হবে না, আগে বলে রাখি। হয়তো মনে করবো যে অনেক বিশাল সাবজেক্ট, বিশাল এটা টপিকস, তা না। এটা ক্লাস শেষ করো, তাহলে বুঝতে পারবো যে কোনটা পড়তে হবে কোনটা পড়তে হবে না, এবং আমি বলে দেবো যে এইটা কোনটা পড়বা, তারপর প্রথম ভয় পাওয়ার প্রয়োজন নেই। তাহলে প্রথম স্লাইডটা খেয়াল রাখো। আর এগুলো বোঝা, আর অনেক আমি সবকিছু বলবো, কিন্তু এগুলো হলো বোঝার জন্য, যাতে ইজিলি সবকিছু বুঝতে পারো। এটা তো ওই আমরা হিউম্যান টু হিউম্যান ট্রান্সমিশন যেটা বললাম, এটা কিভাবে হতে পারে? একটা ডাইরেক্ট কন্ট্যাক্টের মাধ্যমে আসতে পারে, ইনডাইরেক্ট কন্ট্যাক্টের মাধ্যমে আসতে পারে, প্লাসেন্টা ক্রস করে আসতে পারে, অথবা ব্লাডের মাধ্যমে আসতে পারে। তো ডাইরেক্ট কন্ট্যাক্ট অলরেডি আমি বললাম, সেক্সুয়াল কন্ট্যাক্টের মাধ্যমে কি গনোরিয়া, সিফিলিস এগুলো আসে। আচ্ছা, আবার কেউ মনে করো কোনো প্রেগনেন্ট ওমেন, সে গনোরিয়াতে আক্রান্ত, তাহলে যখন ডেলিভারি হবে তখন বার্থ ক্যানাল ইনফেক্টেড, তাহলে সেখান থেকে তোমার বাচ্চা কন্টামিনেট হতে পারে এবং বাচ্চা ডিজিজ হতে পারে। আচ্ছা, ইনডাইরেক্ট কন্ট্যাক্ট মাধ্যমে আমি বললাম যে ডিসেন্ট্রি, সেটা অ্যামিউনিক ডিসেন্ট্রি হতে পারে বা শিগেলার ডিসেন্ট্রি হতে পারে, এটা হলো অরোফিক্যাল রুটে। তাহলে এটা জানলা, এটা অলরেডি আমি বলেছি, এটা যে অরোফিক্যাল রুট, এটা কি হয়? এক্সক্রিটেড ইন হিউম্যান ফিসেস এন্ড দেন ইনজেস্টেড ইন ফুড অর ওয়াটার। যাই হোক, প্লাসেন্টা ক্রস করে অনেক ব্যাকটেরিয়া আছে, আমরা পরে জানবো। যেমন কনজেনিটাল সিফিলিস, মা আক্রান্ত সিফিলিসে, তাহলে সেই টেবোনা প্যালিরাম, এটা প্লাসেন্টা ক্রস করে বাচ্চাকে ইনফেক্ট করবে। এরপর হলো ব্লাড বর্ন
রক্ত মাধ্যম কি, যদি কেউ মনে করো রক্ত ডোনেট করে এবং সে যদি ইনফেক্টেড হয়, তাহলে সেই ব্লাড যদি অন্য কাউকে দেয় তাহলে সে ইনফেক্টেড হবে। তবে এখানে কথা আছে, ফ্রেশ ব্লাড, আমি যখন সিভিলিস পড়াবো তখন এই টার্মটা নিয়ে আসবো, ফ্রেশ ব্লাড। যদি আমরা ব্লাড যদি ফ্রিজ করে রাখি 24 ঘন্টা, তাহলে কিন্তু সেটা আর ইনফেকশন হবে না, তখন ব্যাকটেরিয়া অলরেডি মারা যাবে। আর যদি ফ্রেশ ব্লাড ট্রান্সফিউশন করি তাহলে সেখানে তোমার সিভিলিস হবে। এটা পরে জানবা। তারপরে আইভি ড্রাগ ইউজার, এদের মাধ্যমে হতে পারে, যেমন যারা ড্রাগ অ্যাবিউজ, যারা তারা কি করে, তারা কিন্তু একই সিরিজ কিন্তু ব্যবহার করে, এবং কেউ যদি ইনফেক্টেড হয় তাহলে ওই একই সিরিজ ব্যবহার করতেছে, তাহলে আরেকজনের হবে, এইভাবে হতে পারে। তাহলে এই হলো হিউম্যান টু হিউম্যান ট্রান্সমিশন। এখন নন হিউম্যান টু হিউম্যান কিভাবে হতে পারে? সয়েল সোর্স হতে পারে, ওয়াটার হতে পারে, অ্যানিমেলের মাধ্যমে হতে পারে, যেটা অলরেডি বলা হয়েছে। যেমন সয়েল সোর্স, এখানে কি হতে পারে, যেমন টিটেনাস, যেটা আমি অলরেডি বললাম, আর বলতে যাচ্ছি না। ওয়াটার সোর্সের মাধ্যমে আসতে পারে লিজিওনিয়াস ডিজিজ, বা আগে যেগুলো বললাম ডিসেন্ট্রি, এটা বলতে পারো। তারপরে অ্যানিমাল সোর্স একটা হতে পারে, যেমন হলো ডাইরেক্ট কন্ট্যাক্ট, ডাইরেক্টলি হতে পারে বা ইনডাইরেক্টলি হতে পারে। ইনডাইরেক্টলি ধরো ভেক্টর, যেমন ডাইরেক্টলি হতে পারে কি, ক্যাট স্কেচ ফেভার, বিড়াল কামড় দিল বা তোমার আসুদ দিল, তাহলে সেখান থেকে হতে পারে ক্যাট স্কেচ ফেভার। লাইম ডিজিজ বাই ভেক্টর বনেটে। আরো অনেক স্যার উদাহরণ আছে। লেজিওনিয়াস ডিজিজটা কেমন স্যার? আর লেজনার তোমার এটা পড়তে হবে না, এটা একটা ব্যাকটেরিয়াল ডিজিজ, কিন্তু এটা পড়াবো না। এটা নিয়ে তোমার অত মানে এখনই বলবো না, শুধু জানে রাখো। আর এটাও যদি তুমি না বলতে চাও তাহলে তুমি ওই যে ইয়েটা বলবা, যে ওই যে ডিসেন্ট্রি, হ্যাঁ এটা বলতে পারো। তো তারপরে নন হিউম্যান টু হিউম্যান আরো হতে পারে, যেমন এগুলো থাক, এত বলতেছে না। ফোমাইড থেকে হতে পারে, যেমন কারো স্টেফিলোকক্কালি স্কিন ইনফেকশন হতে পারে, যেমন ধরো কারো অ্যাবসেস আছে বা তোমার সেলুলাইটিস আছে, হ্যাঁ ওই পোশাকে হয়তো অন্য কেউ ব্যবহার করলো বা টাওয়েল, একই টাওয়েল অনেকে ব্যবহার করতেছে, তাহলে সেই টাওয়েলের মাধ্যমে স্টেফিলোকক্কাল ইনফেকশন একজন থেকে আরেকজনের হতে পারে। এটা তো এগুলো জাস্ট তোমার জানার জন্য পড়ো। আমি প্রথম যে স্লাইডটা দেখালাম ওইটা পড়বা, রিটেনের জন্য, রিটেন আসে, আর এগুলো জাস্ট বোঝার জন্য এগুলো পড়ো। এরপরে এসো, এই যে হিউম্যান টু হিউম্যান ট্রান্সমিশন আগে প্রথম বললাম, এটা কিভাবে হতে পারে? বাই 2 ওয়েস, যেটা কমিউনিটি মেডিসিন তোমরা অলরেডি পড়েছো, বা তোমরা গাইনিতে যখন যাবো তখন এটা আমাকে পারবা। দুইটা ভাবে হতে পারে, একটা হলো ভার্টিক্যাল ট্রান্সমিশন এবং হরাইজন্টাল ট্রান্সমিশন। ভার্টিক্যাল ট্রান্সমিশন হলো কি, মা থেকে তার সন্তানের দেহে যদি যায় সেটাকে বলবো ভার্টিক্যাল ট্রান্সমিশন। আর এই মা থেকে সন্তান থেকে বাদ দিয়ে অন্য যে অনেক যেগুলো প্রসেস আছে সেগুলো হলো তোমার হলো হরাইজন্টাল ট্রান্সমিশন। ভার্টিক্যাল প্রসেস অফ ট্রান্সমিশন অফ মাইক্রোঅর্গানিজম ফ্রম মাদার টু অফস্প্রিং। আর এই ভার্টিক্যাল ট্রান্সমিশন কিভাবে হতে পারে? যেমন দেখো, প্লাসেন্টা ক্রস হতে পারে, যখন বাচ্চা প্রেগন্যান্ট ওম্যান যখন হয়, সে যদি ইনফেক্টেড হয় তাহলে প্লাসেন্টা ক্রস করে হতে পারে। যেমন আমি সিফিলিসের উদাহরণ দিলাম, প্লাসেন্টা ক্রস করলো। আবার যখন ডেলিভারির সময়, নর্মাল ডেলিভারি যদি হয়, তো বার্থ ক্যানাল যদি ইনফেক্টেড হয়, যেমন তোমার গনোরিয়া, তারপরে HIV, হেপাটাইটিস বি ভাইরাস, হেপাটাইটিস সি ভাইরাস, আরো অনেক কিছু আসবে। এগুলো হবে কি, যখন তোমার বার্থ ক্যানাল যদি ইনফেক্টেড হয় তাহলে তখন কিন্তু ডেলিভারির সময় কিন্তু বাচ্চা কন্টামিনেশন হবে এবং তার ডিজিজ হবে। যেমন গনোরিয়া যদি হয় তাহলে বাচ্চা হয় অপথালমিয়া নিওনেট্রাম, আরো অনেক হতে পারে।
যখন আমরা সিভিএস পড়াবো তখন জানবা, গণনা পড়াবো তখন জানবা এগুলো। আপাতত এইটুকুই। আরেকটা হলো ব্রেস্ট মিল্ক ডেলিভারি হইলো, তারপরে এই যখন ব্রেস্ট মিল্ক যদি দেয় তার মাধ্যমে হইতে পারে, যেমন তোমার এইচআইভি, এটাও কিন্তু হইতে পারে। ঠিক আছে, এগুলো উদাহরণগুলো আমরা একটু দেখবো পরে। তাহলে ভার্টিক্যাল ট্রান্সমিশন, তাহলে মা থেকে তার সন্তানের শরীরে যে প্রসেসের মাধ্যমে যাচ্ছে সেটা হলো ভার্টিক্যাল ট্রান্সমিশন। আর আদার প্রসেস গুলো হরাইজন্টাল, যেমন পার্সন টু পার্সন ট্রান্সমিশন, দ্যাট ইজ নট ফ্রম মাদার টু অফস্প্রিং, এই হলো তোমার হরাইজন্টাল ট্রান্সমিশন। এখন ভার্টিক্যাল ট্রান্সমিশন, এগুলো ভাইরাস যখন করাবো আমরা তখন কিন্তু বিস্তারিত তখন জানতে হবে কিন্তু ভাইরাস। এখন আপাতত ব্যাকটেরিয়া খুব একটা গুরুত্বপূর্ণ নয় এগুলো, তারপর একটু জানো। প্লাসেন্টা ক্রস করে যেমন ব্যাকটেরিয়া, যেমন ট্রেপোনা প্যালিডাম, এটা কি করবে, এটা একটা ব্যাকটেরিয়া এবং সিফিলিস করে, যেটাকে বলি আমরা কনজেনিটাল সিফিলিস। লিস্টেরিয়া মনোসাইটোজেন্স, এগুলো তোমরা জানতে, এগুলো তোমরা লেসন মনে রাখলো। সাইটোমেগালো ভাইরাস এটা হয়, এটা তোমার কনজেনিটাল অ্যাবনর্মালিটিস হয়, এটা রুবেলা এগুলো হতে পারে, পরে এগুলো আস্তে আস্তে জানবা। তারপরে প্যারাসাইটিক একটা ডিজিজ হয় টক্সিকোপ্লাজমা গন্ডি, এটাও কিন্তু প্লাসেন্টা ক্রস করে তোমার বাচ্চার হয় হতে পারে, এটা একটা প্রোটোজোয়া। তারপরে যখন বাচ্চা ডেলিভারি যখন হচ্ছে ওই সময় তোমার হতে পারে, যেমন স্ট্রেপ্টোকক্কাস অ্যাগালেক্সি, এটা স্পেলিংটা কিন্তু দেখো, অ্যাগালেক্টি না, অ্যাগালেক্সি। যখন আমরা স্ট্রেপ্টোকক্কাস পড়বো তখন আমরা এটা ভালো করে জানবো। স্ট্রেপ্টোকক্কাস অ্যাগালেক্সি, এটা করবে তোমার, এটা বার্থ ক্যানেলে থাকে ইনফেক্টেড মাদারের, এবং তখন হবে নিউরাল সেপসিস অ্যান্ড মেনিনজাইটিস। ইস্কেরিশিয়া কলাই, এটাও তোমার করে নিউরাল সেপসিস অ্যান্ড মেনিনজাইটিস। এটা আরো অনেক ডিজিজ করে, ইউটিআই করে, আরো অনেক কিছুই করে, আপাতত এটুকু জানো। ইস্কেরিশিয়া কলাই কি ব্যাপারে, যেমন তোমার এটা তো থাকে তোমার জিআই ট্র্যাক্টে, নর্মাল ফ্লোরাইজেশন থাকে। এখন ডিফিকেশন করার সময় তখন তোমার পেরিনাল রিজনে এটা কলোনি তৈরি করে, তাহলে তখন যদি তোমার এটা একটা কলোনি এটা হতে পারে, অথবা অনেক সময় দেখা যায় যে ডেলিভারির সময় মা কিন্তু অনেক সময় ডিফিকেট করে ফেলে, কিন্তু পায়খানা করে ফেলে, তাই না, ব্যথার জন্য। হ্যাঁ, ওই জন্য তো ডেলিভারি আগে কি করা হয়, তাকে বাচ্চা মাকে কিন্তু আগে মোটামুটি একটা ওই যে ডিফিকেট আগে করে আগে তোমার ডোসিং দিয়ে তোমার করে নেওয়া হয় আর কি। তারপরে ক্লামিডিয়া ট্রাকোমাটিস, এটাও কিন্তু তোমার ব্যাকটেরিয়া তোমার এটা করে তোমার কনজাক্টিভাইটিস ও নিউমোনিয়া। ন্যাশিয়া গনোরি, এটা করে কনজাক্টিভাইটিস। তারপর হার্পেস সিমিলার ভাইরাস টাইপ 2, এটাও তোমার থাকে জেনিটাল ট্রাক্টে, এটাও করে তোমার বাচ্চা সেপসিস করতে পারে। তারপরে আরো আছে, এবারে বি ভাইরাস, তারপরে তোমার হলো এইচআইভি, হ্যাঁ, আর ফাঙ্গাস ক্যাডেনিয়াল বিজ্ঞান, এটাও হতে পারে। তারপর বাচ্চা ডেলিভারি হলো তখন কি হতে পারে, যেমন স্টেফিলোকক্কাস অরিয়াস, যেমন অনেক সময় ডেলিভারি পরে কি হয়, বাচ্চার মার অনেক সময় ব্রেস্টে অ্যাবসেস হয় কিন্তু, হ্যাঁ, ওই ক্ষেত্রেও কিন্তু ওটা হতে পারে। বা যদি ব্রেস্ট মিল্ক বাচ্চাকে মিল্ক দিচ্ছে, তখন যদি নিয়ম হলো কি ওটা একটু পরিষ্কার করে নিতে হয়, কিন্তু অনেক বাচ্চা মা কি জানে না, পরিষ্কার করে না, তাহলে সেখান থেকে কিন্তু এরা যদি নর্মাল ফ্লো হিসেবে থাকে তাহলে সেখান থেকে বাচ্চা হতে পারে, সেটা ওরাল অথবা স্কিন ইনফেকশন হতে পারে। এছাড়া আরো সাইটোমেগালো ভাইরাস আছে, তারপর তোমার এইচআইভি, এগুলো হয়। এগুলো আমি এখন অত কিছু বলতেছি না, আপাতত এটা জানে রাখো। তাহলে আমরা কন্ট্যাক্ট ট্রান্সমিশন রুট, মোড অফ ট্রান্সমিশন জানলাম। তো আরেকভাবে আমরা জানবো যে এইটা জানবো, এইটা তোমাদের একটু পড়তে হবে, এটা রিটেনে আসে, পোর্টাল অফ এন্ট্রি।
অফ কমন প্যাথোজেন, সেটা রেসপিরেটরি ট্র্যাক্টের মাধ্যমে হতে পারে থ্রো ইনহেলেশন। তারপর জিআই ট্র্যাক্টের মাধ্যমে আসতে পারে বাই ইনজেকশন, বা এটাকে আরেকটা বলতে পারি অরোফিক্যাল রুট। আচ্ছা, তারপর স্কিনের মাধ্যমে আসতে পারে ডিউ টু ট্রমা, বাইট অফ ইনসেক্টস, এটার কারণে আসতে পারে। আর জেনিটাল ট্র্যাক্ট, সেটাকে আসতে পারে কি সেক্সুয়াল কন্ট্যাক্টের মাধ্যমে আসতে পারে। এই চারটা মেথড আছে, এই চারটা মেথডে তোমরা রিটেনে আসে। তোমরা যখন রিটেন কোশ্চেন দেখবা তখন তাহলে ক্লিয়ার হবে কোনটা পড়তে হবে কোনটা পড়তে হবে না। এখন এগুলো আমরা জানি রেসপিরেটরি ট্র্যাক্টের মাধ্যমে কোনটা আসে। যেমন স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি, এটা কিন্তু প্রায় 40% নর্মাল পার্সনেরই কিন্তু, বা 40 কি 30% এরকম আমার সঠিক খেয়াল নাই। যেমন স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি যখন পড়বো তখন জানবো, এটা ক্যারিয়ার হিসেবে থাকে, আপার রেসপিরেটরি ট্র্যাক্টে ক্যারিয়ার হিসেবে থাকে এরা। এটাও কিন্তু একটা নর্মাল ফ্লোরা। তো এটাই কিন্তু ওই যখন তার ভয়েস ডিফারেন্স যখন কমে যায় তখন সে কিন্তু তার লাংসের লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্টে যাবে এবং নিউমোনিয়া করতে পারে। তারপরে নাইজেরিয়া মেনিনজাইটিস, এটাও কিন্তু আপার রেসপিরেটরি ট্র্যাক্টে তোমার থাকে, নর্মাল ফ্লোরা হিসেবে থাকে কিছু কিছু পার্সনের, এবং ভয়েস ডিফারেন্স কমে গেলে তখন তোমার মেনিনজাইটিস হবে। এরপরে হেমোফিলাস ইনফ্লুয়েঞ্জি, এটাও কিন্তু করে তোমার, এটাও তোমার কিছু কিছু পার্সনের তোমার থাকে যায়, তাদের করবে মেনিনজাইটিস। তাহলে ন্যাশনাল মেনিনজাইটিস এবং হেমোফিলাস ইনফ্লুয়েঞ্জি, এই দুটা করতেছে মেনিনজাইটিস। তারপরে মাইক্রোবাক্টারিয়াম টিউবারকুলোসিস, কারো আছে মনে করো যক্ষা আছে, টিবি আছে, সে যদি কাশি দেয়, তাই না, তাহলে ড্রপলেট নিউক্লিয়াই তৈরি হলো এবং অন্য একটা পার্সনের টিউবারকুলোসিস হবে, হতে পারে। তারপরে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, রাইনো ভাইরাস, এপস্টিন বার ভাইরাস, তারপরে এখন যেটা হচ্ছে করোনা ভাইরাস, তাই তো। এগুলো তোমার এই ভাইরাল ডিজিজগুলো তোমার রেসপিরেটরি মাধ্যমে ছড়াতে পারে। ইনফ্লুয়েঞ্জা ভাইরাস কি করে? ইনফ্লুয়েঞ্জা। রাইনো ভাইরাস এটা কমন কোল্ড করে। এপস্টিন বার ভাইরাস করে ইনফেকশাস মনোনিউক্লিয়াসিস। এগুলো আমরা যখন প্রত্যেক টপিকস করাবো তখন তোমাদের এগুলো মুখস্থ করতে হবে না, পরে এমনিতে তোমাদের মানে খেয়াল থাকবে। তাহলে রেসপিরেটরি মধ্যে ওই কটা জানো। আর ফাঙ্গাল ডিজিজ একটা জানো, হিস্টোপ্লাজমা ক্যাপসুলেটাম, এটা করে হিস্টোপ্লাজমোসিস। এরপর আমরা জানবো জিআই ট্র্যাক্ট। জিআই ট্র্যাক্টের মাধ্যমে বা অরোফেক্যাল রুট, এর মাধ্যমে কি হতে পারে? যেমন সিরিয়াল ডিসেন্ট্রি, এটা করে তোমার ডিসেন্ট্রি করে। তারপরে সালমনেলা টাইফি করে কি? টাইফয়েড ফিভার করে। আর একটা নাম হলো ইন্টারিক ফিভার। তারপর ভিব্রিও কলেরি, এটা কি করে? কলেরা বা ডায়রিয়া। হ্যাঁ, ভাইরাসের মধ্যে দেখো হেপাটাইটিস এ ভাইরাস, পোলিও ভাইরাস, এটা, তারপরে ট্রাইসিনেলা স্পাইরালিস, এগুলো তোমার কিন্তু অরোফেক্যাল রুটে যায়। হেপাটাইটিস এ ভাইরাস করে হেপাটাইটিস করে, তাই তো। পোলিও ভাইরাস করে কি? পোলিওমাইলাইটিস। মোটামুটি এগুলো অরোফেক্যাল রুটে। তারপর স্কিনের মাধ্যমে হতে পারে, যেমন ক্লোস্ট্রিডিয়াম টিটানি, এটা তো স্কিন পেনিট্রেশন করে দিতে হবে, তাই তো। তাহলে এটা করে টিটানাস। তারপর রিকেটসি, এটা করে রকি মাউন্টেন স্পটেড ফিভার। রিকেটসিয়া যখন এগুলো পড়বো, এটা করতে হবে পরে, তখন জানবা তোমার। আমরা বেশি পড়াবো না, শুধু টার্মগুলো পড়াবো, বেশি কিছু পড়াবো না। রেবিস ভাইরাস, এটাও কিন্তু তোমার করে কি? রেবিস। এটা কিভাবে করে? যদি ডগের মাধ্যমে আসতে পারে, আরো অনেক ভাবে আসতে পারে, ক্যাটের মাধ্যমে আসতে পারে। এটা রেবিস যখন পড়াবো তখন জানবা রেবিস ভাইরাস। তারপরে ট্রাইকোফাইটন রুব্রাম, এটা ফাঙ্গাস, এটা করে তোমার টিনিয়া পেডিস। তারপরে তোমার প্লাজমোডিয়াম ভাইভাক্স, এটা করে প্লাজমোডিয়াম ভাইভাক্স খালি না, আরো আরো অনেকগুলো প্লাজমা ফ্যালসিফারাম, এগুলো করে। এগুলো করে ম্যালেরিয়া। এগুলো কিভাবে করবে? এগুলো করবে তোমার বাই ইনসেক্টের মাধ্যমে করে, তাই তো।
এরপরে এসো জেনিটাল ট্রাক্ট বা অরফিক্যাল লুপ, সরি সেক্সুয়াল কন্ট্যাক্টের মাধ্যমে আসতে পারে। যেমন নাইসেরিয়া গনোরি, অলরেডি জানছো এটা গনোরিয়া করে। টেপোডার্মা প্যালিডাম এটা করে সিফিলিস। তারপর ক্লামিডিয়া ট্রাকোমাটিস এটা করবে ইউরেথ্রাইটিস। তারপর হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, ক্যান্ডিডা অ্যালবিকান, এইচআইভি, হেপাটাইটিস বি, সি, আরো অনেক উদাহরণ আছে। হ্যাঁ, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস এটা কিন্তু কমনলি করে ওমেনদের জেনিটাল ওয়ার্স করে, এবং তোমার সার্ভাইকাল কার্সিনোমা যেটা হয় মেইন কজ। আর ক্যান্ডিডা অ্যালবিকান এটা করে হলো ভ্যাজাইনাইটিস। এগুলো আমরা পরে জানবো। তাহলে আপাতত এগুলো তাহলে মুখস্থ করো, এগুলো কিন্তু জানতে হবে। আর জোনোটিক ডিজিজ ডেফিনিশন এটা এখন আপাতত জানো, যখন ভাইরাস আমরা পড়বো তখন কিন্তু এগুলো তখন অবশ্যই পড়তে হবে, তখন তখন পাবো আবারও। তো আবারও বলি, এখনই একটু বলি জোনোসিস বা জোনোটিক ডিজিজ কাকে বলা হয়। জোনোটিক, জো মানে কি অ্যানিমেল, তাই তো। তো এগুলো এগুলো অ্যাকচুয়াল ডিজিজ অফ অ্যানিমেল, মানুষের না কিন্তু। এগুলো মানুষ এফেক্টেড হয় অ্যাক্সিডেন্টালি বাই ডাইরেক্টলি অথবা ইনডাইরেক্টলি থ্রু ইনসেক্ট ভেক্টর। এই যেমন জোনোসিস আর দ্য ডিজিজ অফ ভার্টিব্রেট অ্যানিমেলস দ্যাট ক্যান বি ট্রান্সমিটেড টু ম্যান আইদার ডাইরেক্টলি ফ্রম দ্য অ্যানিমেল রিজার্ভার অর ইনডাইরেক্টলি থ্রু অ্যান ইনসেক্ট ভেক্টর। ঠিক আছে, তাহলে এগুলো ভার্টিব্রেট অ্যানিমেলেরই ডিজিজ, কিন্তু মানুষ অ্যাক্সিডেন্টালি ইনফেক্টেড হচ্ছে। সেটা ডাইরেক্টলি হতে পারে অথবা ইনডাইরেক্টলি হতে পারে। ডাইরেক্টলি কি হচ্ছে, যেমন তোমার হলো যেমন এই যে র্যাবিস বলা হলো, তাই তো। তো র্যাবিড অ্যানিমেল যেমন ডগ যদি কাউকে কামড় দেয় তাহলে সেখান থেকে র্যাবিস হচ্ছে। ইনডাইরেক্টলি উদাহরণ এগুলো এখন আর বলতেছি না, ইনসেক্ট যেমন ম্যালেরিয়া, এটাও কিন্তু ইনডাইরেক্টলি বলা যাচ্ছে। আচ্ছা, এগুলো পরে আমরা জানবো। জোনোটিক ডিজিজ এখন এই অবস্থায় আমি আর বলতে যাচ্ছি না, তোমাদের লোড বাড়াতে যাচ্ছি না, আপাতত এটুকু খালি। যেমন ব্যাচিলাস অ্যানথ্রাসিস, হ্যাঁ, এটা কিন্তু গরুদের একটা অসুখ হয়, তাই তো, বা ডোমেস্টিক অ্যানিমেলস। এখন এটা করে কি অ্যানথ্রাক্স। বেশিরভাগ অ্যানথ্রাক্স কাদের কাদের বেশি হয়, যারা এই যে বুসার, এই যারা তোমার এই যে কষাই, তারা কি করে, যেহেতু যখন গরু জবাই করে বা ডোমেস্টিক অ্যানিমেল জবাই করে তখন কি হাত কন্টামিনেট হয় না, হাত কন্টামিনেট হলে তখন কিন্তু তারা হতে পারে। তারপরে মাংস যারা খাচ্ছে সেটা যদি ঠিক মতো যে বয়লিং না করে, সেদ্ধ যদি ঠিক মতো না করে, তাহলে তার হতে পারে। এখন আমি এত কিছু আর বলতে চাচ্ছি না, এগুলো পরে জানবা। এগুলো এগুলো বলতেছি না এখন, থাক। আচ্ছা, এরপরে তাহলে আপনার ট্রান্সমিশন কিভাবে হলো, আউটার সোর্স থাকে, সেটা আমরা জানলাম। 2 নম্বর হেডিং কি ছিল, অ্যাডহিয়ারেন্স আর অ্যাডিশন আর অ্যাটাচমেন্ট, তাই তো, টু সেল সার্ভিস। তাহলে একটা ভাইরাস বা ব্যাকটেরিয়া ডাইরেক্টলি কিন্তু ডিজিজ তৈরি করে না। আমাদের বডিতে যখন প্রবেশ করলো সে অবশ্যই প্রথম সেল সার্ভিস বা মিউকোজাল সার্ভিসের সঙ্গে বাইন্ড করবে, তাই তো। যেমন একটা সেদিন বলছিলাম কি, একটা তোমার বিমান যে কোনো জায়গায় কিন্তু নামতে পারে না, তার জন্য স্পেশাল কিছু জায়গা আছে, সেখানে তারা হেলিপ্যাড আছে বা বিমানবন্দর আছে, সেখানে তারা নামে। তো প্রথম যখন, যেমন আমি উদাহরণ দিয়েছিলাম কি স্কেরিশিয়া কলাই, তাই তো, যে একটা থাকতেছে, তারপরে সে তারা ডিফিকেশন করার সময় কন্টামিনেট করতেছে পেরিয়ানাল রিজনে, তারপরে সেখানে তোমার কলোনি ফর্মেশন করতেছে, সেখান থেকে ইউরেথ্রা আসতেছে, তারপরে ইউরেথ্রা থেকে উপরে অ্যাসেন্ডিং, উপরে যাচ্ছে, গিয়ে কোথায় যাচ্ছে, ব্লাডার এবং কিডনি, এবং এর ফলে তারা ইউটিআই করতেছে, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন করতেছে। ঠিক আছে,
তাহলে আমরা কি বলি অ্যাডহেরেন্স টু সেল সার্ভিস কার মাধ্যমে করে অলরেডি তোমরা জানছো যেমন পাইলাই এরাসমে হেল্প করে তারপর ঠিক হয় গ্রাম পজিটিভের মধ্যে কি ঠিক হয় অ্যাসিড আরেকটা আছে কি ক্যাপসুল এই তিনটার মাধ্যমে তারা কিন্তু অ্যাডহেরেন্স করে সার্টেন ব্যাকটেরিয়া হ্যাভ স্পেশালাইজড স্ট্রাকচার ফর অ্যাডহেরেন্স টু সারফেস অফ হিউম্যান সেলস যেমন কি আছে পাইলাই বা পিলাই যেটাই তোমরা বলো ক্যাপসুল এবং গ্লাইকোক্যালিক্স আর টিকোইক অ্যাসিড এগুলো এখন আমরা এক্সাম্পল এখন একটু অলরেডি আমি দিয়েছি যখন এখানে আসো পাইলাই ন্যাশের গনরি এখন এটা মানে সেক্সুয়াল কন্ট্যাক্টের মাধ্যমে যাচ্ছে ন্যাশের গনরি এখন প্রথম যখন ইউরোথাই গেল বা জেনিটাল ট্রাক্টে গেল সেখানে এই পাইলাই দ্বারা তারা কিন্তু আগে অ্যাটাচমেন্ট করবে ইস্কেশিয়া কলায় তোমার অলরেডি বলেছি আমি তারপর তোমার হলো গ্লাইকোক্যালিক্স অফ স্ট্রেপ্টোকাস এপিডার্মিডিস এবং ভিরিডেন্স গ্রুপ অফ স্ট্রেপ্টোকক্কাই যেমন তোমরা যখন মেডিসিনে যাবা বা কার্ডিওলজিতে যাবা তখন করবা তোমার এন্ডোকার্ডাইটিস একটা টার্ম পাবা হার্টের ডিজিজ এটা করে হয়তো তোমার আরো অনেক অর্গানিজম আছে তার মধ্যে তোমার স্ট্রেপ্টোকাস এপিডার্মিডিস এবং ভিরিডেন গ্রুপ অফ স্ট্রেপ্টোকক্কাই এটা টার্ম পাবা কিন্তু এইটা করে এবং এগুলো তোমার হার্ট ভালভের সঙ্গে কে বাইন্ড করবে কিভাবে এই গ্লাইকোক্যালিক্সের মাধ্যমে বাইন্ড করবে তারপরে তোমার হার্ট ভালভের সঙ্গে বাইন্ড করতেছে বাই গ্লাইকোক্যালিক্স আচ্ছা এরপরে ক্যাপসুল অলরেডি ওটাও বলতে পারো ক্যাপসুল কিছু ক্যাপসুলেটেড ব্যাকটেরিয়া সেটা পরে অবশ্য আরেকটা আসতেছে 3 নম্বরে একটা কি ছিল একটা হলো ইভেশন অফ প্রাইমারি হোস্ট ডিফেন্স তো ইভেশনটা এর মধ্যেই পড়াবো একটু পরে আসো ইভেশন তারপরে ইভেশন করার পরে কি 4 নম্বরে কি ছিল ইনভেশন ছিল তাই তো ইনভেশন মানে কি সেটা তো কালকে আমি বলেছি যে প্রসেসের মাধ্যমে ব্যাকটেরিয়া একটা সেলের ভেতরে প্রবেশ করে তারপরে এক সেল থেকে আরেক সেল অথবা সারাউন্ডিং টিস্যুতে ছড়ায় যায় সেটাকে বলবো ইনভেশন এখন ইনভেশন কিভাবে করে সেটা অনেক এনজাইম কিছু এনজাইম ব্যাকটেরিয়া তৈরি করে যার মাধ্যমে তারা ইনভেশন করে এখন যেমন দেখো ইনভেশন দেখো যেমন তোমার স্ট্রেপ্টোকক্কাস পায়োজেন এখানে একটা এক্সাম্পল স্ট্রেপ্টোকক্কাস পায়োজেন এটা করে কি অ্যাবসেস তৈরি করে সেলুলাইটিস তৈরি করে এগুলো আমরা যখন স্ট্রেপ্টোকক্কাস পায়োজেন যখন বলবো তখন কিন্তু বিস্তারিত জানবো সংক্ষেপে এখানে বলি এগুলো কিন্তু তোমার এই সময় কিন্তু এখন অত বুঝবে না কিন্তু জাস্ট টার্মটা জেনে রাখো পরে যখন আমরা স্ট্রেপ্টোকক্কাস পায়োজেন পড়াবো স্টেফিলোকক্কাস অরিয়াস পড়াবো তখন কিন্তু এই জিনিসগুলো কিন্তু পাবা কিন্তু তো স্ট্রেপ্টোকক্কাস পায়োজেন এরা কি করে সেলুলাইটিস করে তারপর তোমার এই যে বয়েল কার্বানকল এগুলো অনেক কিছু করে এবং প্রথমে যখন ইনফেকশন করার পরে সেখানে যখন এটা আবার অন্য জায়গায় সরে যায় কি হবে তখন কিছু এনজাইম তৈরি করে যেমন কোলাজেনেস এবং হায়ালুরোনাইডেস কোলাজেনেস কি করবে এটা একটা এনজাইম কোলাজেন এই যে কোলাজেন টিস্যু আছে সাবকিউটেনিয়াস টিস্যুর কোলাজেন টিস্যু আছে সেটাকে ডিস্ট্রয় করে দেবে তারপরে হায়ালুরোনাইডেস এটা কি করবে হায়ালুরোনিক অ্যাসিড এগুলোকে ডিস্ট্রয় করে দেবে এগুলো তোমরা জানো কোলাজেন টিস্যু এবং হায়ালুরোনিক অ্যাসিড এর থাকে কথা এগুলোকে বলা হয় ইন্টারসেলুলার সিমেন্ট সাবস্টেন্স সিমেন্ট যেমন কাজ করে
যেমন সেলের একটা বিভিন্ন সেলকে এরা অ্যাটাচমেন্টে কি করে, অ্যাটাচমেন্টকে হেল্প করে, তাই তো? তো এই অ্যাটাচমেন্টটা ভেঙে যায় সেলের, একটা সেল আরেকটা সেলের সঙ্গে যে অ্যাটাচমেন্ট থাকে এটাকে ভেঙে দেবে, যার ফলে এরা এক জায়গা থেকে আরেকটা জায়গায় ছড়িয়ে দেবে। আপাতত এইটুকুই জানে রাখো। আচ্ছা, তারপরে কগুলেস, এটা আবার কি করে, যেমন স্টেফিলোকক্কাস অরিয়াস এটা তৈরি করে, এবং এরা কি করে, এরা করে তোমার এই যে আমাদের ফিব্রিনোজেন আছে ব্লাডে, এর উপরে কাজ করে, সেখান থেকে তৈরি করে ফাইব্রিন বা ফিব্রিন ক্লট তৈরি করে। ক্লট তৈরি করলে হবে কি, যেখানে সে তৈরি করলো, অ্যাক্সেস তৈরি করলো, সে করবে কি তার চতুর্দিকে একটা ব্যারিয়ার তৈরি করবে, ঠিক আছে, এবং সেখানে একটা ক্যাপসুল তৈরি করবে কিন্তু তার চতুর্দিকে। এবং এই ওয়াল যখন তৈরি হয়, এই যে ক্যাপসুল তৈরি করলো বা ওয়াল তৈরি হলো বা একটা ব্যারিয়ার তৈরি করলো, তখন সে ওইখানে কিন্তু আমাদের যে সেনাবাহিনী, এই যে লিম্ফোসাইট বলো, ফ্যাগোসাইটিক সেল, তোমার ব্যাকটেরিয়াস বলো বা নিউট্রোফিল বলো বা লিম্ফোসাইট বলো, তারা কিন্তু ওই ওয়াল ভেদ করে আর কিন্তু ভিতরে যেতে পারবে না, তারপর ব্যাকটেরিয়া কিন্তু তাকে নিজেকে রক্ষা করতে চেয়ে যাবে। তারপর অ্যান্টিবডি, এগুলো কিন্তু যাইতে পারবে না, যা ফলে সে নিজেকে রক্ষা করতেছে বাই প্রোটেকশন কগুলেস। আচ্ছা, তারপরে আবার কিছু ব্যাকটেরিয়া করে কি ইনফেকশন করে, যেমন আমরা যখন ইমিউনোগ্লোবুলিন পড়বো তখন আমরা জানবো যে লোকাল ডিফেন্স দেয় হলো ইমিউনোগ্লোবুলিন এ অ্যান্টিবডি। এরা কি করে, বিভিন্ন মিকাস মেমব্রেন থাকে, যেমন আপার রেসপিরেটরি ট্রাক্টে থাকতে পারে, জিআই ট্রাক্টে থাকতে পারে, তারপরে তোমার হলো যে জেনিটাল ট্রাক্টে থাকতে পারে, এটা থাকে। ওখানে থেকে তারা ব্যাকটেরিয়া বা ভাইরাসকে তারা ইনফেকশন করতে দিবে না। তো এই জন্য ব্যাকটেরিয়া কি করবে, এই যে একটা এনজাইম তৈরি করবে, সেটার নাম হলো IgA1 প্রোটিয়েজ, ইমিউনোগ্লোবুলিন A1 প্রোটিয়েজ তৈরি করবে। এটা করবে কি, এই যে ইমিউনোগ্লোবুলিন এ অ্যান্টিবডি আছে, একে ডিগ্রেড করবে, ভেঙে ফেলবে, যখন লোকাল ডিফেন্সটা নষ্ট যখন হয়ে গেল তখন তারা সেখানে ডিস তৈরি করবে। তাহলে এইটা হলো, তাহলে অ্যালাউ অর্গানিজম অ্যাডহিয়ার টু মিউকাস মেমব্রেন। কে কে তৈরি করে, নেশা গনোরি, নেশা মেনিনজাইটিস, হেমোফিলাস ইনফ্লুয়েঞ্জি অ্যান্ড স্ট্রেপ্টোককাস নিউমোনিয়া। এই চারটার কমন একটা টার্ম তোমরা, আমি কিন্তু বারবার বলি যে এটা হলো ফাস্টিডিয়াস অর্গানিজম। এই চ্যাপ্টার ফাস্টিডিয়াস অর্গানিজম, তাহলে তোমাদের খেয়াল থাকবে, ফাস্টিডিয়াস অর্গানিজম লিখে রাখো। নেশা গনোরি, নেশা মেনিনজাইটিস, হেমোফিলাস ইনফ্লুয়েঞ্জি এবং স্ট্রেপ্টোককাস নিউমোনিয়া, এগুলো তোমার, এবং এগুলো কিন্তু ক্যাপসুলেটেড ব্যাকটেরিয়া, তাই তো? এগুলো তৈরি করে তোমার ইমিউনোগ্লোবুলিন A1 প্রোটিয়েজ তৈরি করে। আবার কিছু ব্যাকটেরিয়া তৈরি করে তোমার টক্সিন তৈরি করে, লিকোসিডিন, এটা আবার ভাঙিয়ে দেবে, নষ্ট করবে, ডেস্ট্রয় নিউট্রোফিল এন্ড ব্যাকটেরিয়াস, এর উপরে কাজ করবে। স্যার ফাস্টিডিয়াস মানে কি স্যার? ফাস্টিডিয়াস হলো যে আমাদের বডিতে যতক্ষণ থাকতেছে তারা, তখন কিন্তু তারা ভালোই থাকতেছে, আবার যখন বডির বাইরে যখনই আসতেছে তখন সঙ্গে সঙ্গে তারা এনভায়রনমেন্টে আসলেই সঙ্গে সঙ্গে তারা মারা যাবে। এই জন্য তাদেরকে বলা ফাস্টিডিয়াস, ভঙ্গুর, খুবই ভঙ্গুর। এটাই হোস্টেলের ভিতরে যখন থাকছে তখন কিন্তু মারা যাচ্ছে না, কিন্তু হোস্টেলের বাইরে যখন আসতেছে তখন সঙ্গে সঙ্গে তারা মারা যাচ্ছে। এদেরকে বলা হয় ফাস্টিডিয়াস অর্গানিজম, এই চারটা। আচ্ছা, এরপরে কিছু এই যে
বললাম ইভেশন বললাম না, ইভেশন কিভাবে করে, আরো কিছু আছে যেমন এই অ্যান্টিফ্যাগোসাইটিক ফ্যাক্টর, এগুলো ইভেশন। যেমন ক্যাপসুল, এটা প্রিভেন্ট ফ্যাগোসাইটোসিস। সেদিন আমি বলছিলাম কি, একটা ব্যাকটেরিয়াকে কিন্তু এই ফ্যাগোসাইট, আমাদের ফ্যাগোসাইট যেমন এই ম্যাক্রোফেজ, নিউট্রোফিল, এগুলো ডাইরেক্টলি খাইতে পারে না, ইনগাল্প করতে পারে না। আমরা যখন ডাইরেক্টলি হাত দিয়ে খাচ্ছি, তাই তো, ডাইরেক্টলি খাইতে পারে না এরা ইনগাল্প কিভাবে করে? আমি সেটা বলছিলাম কি, অ্যান্টিবডি তৈরি করে, তারপরে কমপ্লিমেন্ট তৈরি করে। এগুলো করবে কি, ওই ব্যাকটেরিয়া চতুর্দিকে প্রথম তাকে আগে ঘিরে ফেলবে, তারপরে তারা খেয়ে ফেলে। তো ওই যে ফ্যাগোসাইটোসিস কিভাবে করে, আমরা যখন ইমিউনোলজি পড়বো তখন এগুলো জানবো। আবার টার্মটা জেনে রাখো। এই ক্যাপসুলের কাজ হলো কি, প্রিভেন্ট ফ্যাগোসাইটোসিস। ক্যাপসুলের কাজ কিভাবে করে, যে তার চতুর্দিকে তোমার এই যে তোমার ইমিউনোগ্লোবুলিন, তারপর তোমার এই যে কমপ্লিমেন্ট, এগুলোকে ডিপোজিট হইতেই দেবে না, যা ফলে ব্যাকটেরিয়াকে ফ্যাগোসাইটিক সেলগুলো খাইতেই পারবে না, ইনগাল্প করতেই পারবে না। তাহলে এটা একটা ক্যাপসুল। আচ্ছা, ক্যাপসুলেটেড ব্যাকটেরিয়া কি কি আছে, এটা তোমার অলরেডি কিন্তু জেনে জানছো কিন্তু। স্টেফিলোককাস নিউমোনি, ন্যাশনাল মেনিনজাইটিস, হেমোলাস ইনফ্লুয়েঞ্জি, তারপরে তোমার হলো আরো অনেক অর্গানিজম আছে, এগুলো তুমি জানছো। তারপর ব্যাকটেরিয়া আরো কিভাবে নিজেকে রক্ষা করে, যেমন সেল ওয়াল প্রোটিনস অফ গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, যেমন কি এম প্রোটিন অফ গ্রুপ এ স্টেফিলোককাস অ্যান্টিফ্যাগোসাইটিক। এম প্রোটিন, এটাও পরে যখন স্টেফিলোককাস আমরা পড়াবো তখন এটা ভালো দেখবা। এর ওয়ালে থাকে এক ধরনের প্রোটিন, ওটাকে বলবো এম প্রোটিন। এটাও তোমার অ্যান্টিফ্যাগোসাইটিক হিসেবে কাজ করে, কিভাবে কাজ করে সেটা আমরা পরে জানবো। তারপরে স্টেফিলোককাস অরিয়াস এর একটা প্রোটিন থাকে, নাম হলো প্রোটিন এ, এটাও তোমার ফ্যাগোসাইটোসিসকে করবে। আপাতত এইটুকু খালি জানা রাখো। তারপরে সেলের ভিতরে ইনভেশন করলো, তাই তো, ইনভেশন করলো, তাহলে প্রথম করলো কি, ইভেশন করলো, ইভেশন অফ প্রাইমারি হোস্ট ডিফেন্স, তারপরে ইনভেশন করলো। ইনভেশন করার পরে একটা সেলের ভেতরে যখন গেল, তখন করবে কি, ইনফ্লামেশন ডিজ করবে, তাই তো। ইনফ্লামেশন মানে কি, তোমার তো প্যাথোলজিতে মনে হয় জেনারেল প্যাথোলজি পড়ানো হয়ে গেছে, তখন অলরেডি জেনে গেছো। ইনফ্লামেটরি ডিজ কিন্তু দুই ধরনের, একটা হলো পায়োজেনিক, আরেকটা হলো গ্রানুলোমেটাস। পায়োজেনিক মানে হলো, পায়ো মানে হলো পাস তৈরি করে, যে সমস্ত ব্যাকটেরিয়া পাস তৈরি করে, যে সমস্ত ইনফেকশনে তোমার পাস তৈরি হয়, সেগুলোকে বলবো পায়োজেনিক ইনফেকশন। আর যেগুলো, আর গ্রানুলোমেটাস, যেগুলো ইনফেকশন করে, যেগুলোতে গ্রানুলোমা ফর্মেশন হয়, যখন আমরা তো টিউবারকুলোসিস পড়বো, এবং অলরেডি তোমার তোমার যখন হয় যে প্যাথোলজিতে অলরেডি তোমাদের পড়ানো হবে গ্রানুলোমেটাস ডিজ, যেমন মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, এটা করে কিন্তু। পায়োজেনিক পায়োজেনিক যে এটা আছে, পায়োজেনিক ইনফ্লামেশন, এখানে কোন কোন ব্যাকটেরিয়া করতে পারে এটা একটু জানবো। যেমন স্টেপ্টোস পায়োজেন, এটা অলরেডি আমি বললাম কি, যে সেলুলাইটিস করে, তারপরে অ্যাবসেস তৈরি করে, বয়েল কার্বন হল, এটা করে। তারপর তোমার স্টেফিলোককাস অরিয়াস, এটাও করে কিন্তু মেইনলি। এছাড়া কিছু গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া আছে, গ্রাম পজিটিভের মধ্যে স্টেফিলোককাস নিউমোনি, পায়োজেন্স এবং স্টেফিলোককাস অরিয়াস, এই দুটো মেইনলি। এছাড়া করতে পারে তোমার এই ন্যাশনাল গনোরি করতে পারে, ন্যাশনাল মেনিনজাইটিস করতে পারে। আর গ্রাম নেগেটিভ ওয়ার্ডের মধ্যে ইস্কেশিয়া কোলাই, ক্লেফশিয়েলা, প্রোটিয়াস, এগুলো করে তোমার, ওটা একটু জানবা। আর ইনফ্লামেটরি ডিজিজ করে তোমার এই যে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, এটা করে মেইনলি, এটাই করে। এগুলো আর বিস্তারিত আমি বলতে যাচ্ছি না। ইন্টারেস্ট সার্ভাইভাল কিভাবে করে, তোমাদের জন্য প্রয়োজন নাই, বাদ দাও।
আচ্ছা, এখন তোমাদের জানতে হবে এই টক্সিন এই স্টেপটা কিন্তু অবশ্যই ভালো করে জানতে হবে, এবং ভাইবা বলো বা রিটেন বলো সব জায়গায় এগুলো আমরা ধরি। টক্সিন প্রোডাকশন, আগে আমরা বলেছি কি টক্সিন দুই ধরনের, তাই তো? টু টাইপস, একটা হলো এক্সোটক্সিন আর একটা হলো এন্ডোটক্সিন। এক্সোটক্সিন এক্সোটক্সিন আমি কি বলেছিলাম সেদিন, যে একটা লিভিং ব্যাকটেরিয়া যখন জীবিত অবস্থায় কিছু টক্সিন তৈরি করে এবং সেগুলো সিক্রেশন করে এবং তার মাধ্যমে ডিজিজ তৈরি করে, সেগুলো হলো এক্সোটক্সিন। আর এন্ডোটক্সিন আমি কি বলেছিলাম, যেগুলো যে আমরা কি বলেছিলাম লাইপোপলিস্যাকারাইড, এবং লাইপোপলিস্যাকারাইডের মধ্যে কোন লেয়ারটা? প্রোটিন লিপিড এ, লিপিড এ, এবং এটা হলো ইন্টিগ্রাল পার্ট অফ সেল ওয়াল। এটা যখন একটা ব্যাকটেরিয়া যখন মারা যাবে, বিশেষ করে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া যখন মারা যাবে, তখন ওই যে লিপিডে যখন লিপিডেটাকে তখন কি রিলিজ হলো, হওয়ার ফলে সে টক্সিন হিসেবে কাজ করবে। এটাকে বলা হচ্ছে এন্ডোটক্সিন। তাহলে এখানে দেখো এক্সোটক্সিন কাকে বলো? এক্সোটক্সিন আর হাইলি টক্সিক কেমিক্যাল সাবস্টেন্স, হাইলি টক্সিক কেমিক্যাল সাবস্টেন্স, protein or polypeptide in nature, secreted by several gram positive and gram negative bacteria, যেমন ইন্টারটক্সিন, টিটানাস টক্সিন, বটুলিনাম টক্সিন, এটসেট্রা। তাহলে প্রথম বলবো যে হাইলি, এখানে দেখো হাইলি টক্সিক কেমিক্যাল সাবস্টেন্স। দুই নম্বর কি বললাম? কেমিক্যাল নেচারটা বললাম কি প্রোটিন অর পলিপেপটাইড, প্রোটিন অর পলিপেপটাইড নেচার। আবার তিন নম্বরে কি বলেছে? সিক্রেটেড বাই কি সেভারাল গ্রাম পজিটিভ এন্ড গ্রাম নেগেটিভ। তাহলে এখানে বোথ গ্রাম পজিটিভ এন্ড গ্রাম নেগেটিভ একটা তিনটা জিনিস বললাম। তাহলে হাইলি টক্সিক কেমিক্যাল সাবস্টেন্স, দুই নম্বরে বললাম প্রোটিন অর পলিপেপটাইড নেচার, আর সিক্রেটেড বাই গ্রাম পজিটিভ আর গ্রাম নেগেটিভ একটা, এবং লিভিং জীবিত অবস্থায়। এক্সাম্পল কি ইন্টারোটক্সিন। ইন্টারোটক্সিন যখন আমরা পড়বো, আবার কিছুক্ষণ পরে পড়তেছি, এটা বলতেছি। আর এন্ডোটক্সিন কি বললাম? দিস আর লাইপোপলিস্যাকারাইড। এটা প্রথম বললাম কি, আগেরটা বললাম প্রোটিন অর পলিপেপটাইড, আর এখানে কি বললাম? দিস আর লাইপোপলিস্যাকারাইড অ্যান্ড ইন্টিগ্রাল পার্ট অফ সেল ওয়াল অফ গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া অ্যান্ড রিলিজড অন ব্যাকটেরিয়াল গ্রেড। তাহলে কেমিক্যাল নেচারটা কি হলো? এটা লাইপোপলিস্যাকারাইড। তাহলে একটা ব্যাকটেরিয়ার যে লিপিড এ পোর্শনটা লাইপোপলিস্যাকারাইড, সেটা তোমার সেটা কি কি সেল ওয়ালের অবিচ্ছেদ্য অংশ, ইন্টিগ্রাল পার্ট অফ সেল ওয়াল অফ গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া অ্যান্ড রিলিজড অন ব্যাকটেরিয়াল গ্রেড। তাহলে এই ডেফিনিশনটা যদি ভালো করে জানো, তাহলে তোমাদের এই যে এখন আমরা জানবো এক্সোটক্সিন এবং অ্যানোটক্সিন কম্প্যারিজন, তাহলে এটা জানবা। তাহলে সোর্স আমি যদি বলি, এক্সোটক্সিন produced by both gram positive and gram negative bacteria, আর অ্যানোটক্সিন মেইনলি produced by gram negative bacteria। হ্যাঁ, তাহলে একটা পাইলাম যেটা আমি ডেফিনিশন বলেছিলাম। আর সিক্রেটেড ফ্রম সেল, কোন সেল থেকে? সিক্রেটেড বাই বা এক্সক্রিটেড বাই লিভিং সেল। ব্যাকটেরিয়া যখন জীবিত থাকবে তখন যেটা সিক্রেশন করে সেটা হলো এক্সোটক্সিন। আর অ্যানোটক্সিন কি? দিস আর দ্য ইন্টিগ্রাল পার্ট অফ সেল ওয়াল অফ গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া and released on bacterial death। ঠিক আছে, তাহলে ডেফিনিশন থেকে এই দুটো আমরা জানলাম। আরেকটা জানবো কি কেমিক্যাল নেচার, কেমিস্ট্রি। এক্সোটক্সিন আগে বলছে প্রোটিন অর পলিপেপটাইড ইন নেচার, আর অ্যানোটক্সিন কি লাইপোপলিস্যাকারাইড। হ্যাঁ, তাহলে কেমিক্যাল নেচার, তার তিনটা কিন্তু পাইলাম আমরা অলরেডি। তারপরে লোকেশন অফ জিন দ্যাট প্রডিউসেস দ্য টক্সিন। এই যে টক্সিন তৈরি করে কোন জিনের মধ্যে থাকে, সেটা তোমার থাকতে পারে প্লাজমিডের মধ্যে থাকতে পারে, অথবা ব্যাকটেরিওফাজ। প্লাজমিড আমি অলরেডি সেটা বললাম কি প্লাজমিডের কাজ কি ছিল, অনেক। প্লাজমিড কি? এটা অবশ্য প্লাজমিডের কাজ অনেক বলেছিলাম, তাই তো? স্যার অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স, সেক্স পাইলাই, তারপরে স্যার মেটাল রেজিস্ট্যান্স, আর স্যার এক্সোটক্সিন, এইগুলো করে স্যার। এক্সোটক্সিন তৈরি করে। তো এইখানে আমরা জানলাম যে এক্সোটক্সিন তৈরি করে, তাই তো? আর ব্যাকটেরিওফাজ, ব্যাকটেরিওফাজ কি? তোমরা জানো যে ব্যাকটেরিয়া আমাদের ইনফেকশন করে, আবার কিছু কিছু ভাইরাস আছে যেগুলো ব্যাকটেরিয়াকে ইনফেকশন করে, সেগুলোকে বলি হলো ব্যাকটেরিওফাজ। The virus which infect bacteria is called bacteriophage. Bacteriophage আমরা ভাইরাস যখন পড়বো তখন এটা তখন জানবো, এখন শুধু টার্মটা জানবো।
আর অ্যান্ডোটক্সিনের জিনটা কোথায় থাকে? ব্যাকটেরিয়াল ক্রোমোজোমের মধ্যে থাকে। ব্যাকটেরিয়াল ক্রোমোজোম যে নিউক্লিওয়েড, সেখানে ডিএনএ থাকে, তার মধ্যে ক্রোমোজোম থাকে, সেইখানে তোমার থাকে। আর অ্যাক্সোটক্সিন থাকতে প্লাজমিডের মধ্যে থাকতে। আচ্ছা, তারপরে আমরা ডেফিনিশন আরেকটা বলছিলাম কি, টক্সিসিটি। অ্যাক্সোটক্সিন আর হাইলি টক্সিক, তাই তো? আর অ্যানোটক্সিন এটা হলো মডারেটলি টক্সিক। অ্যান্টিজেনিসিটি, অ্যাক্সোটক্সিন হাইলি অ্যান্টিজেনিক, stimulate formation of high titer of antibodies called antitoxin. এই অ্যান্টিটক্সিন নিউট্রালাইজেস টক্সিন। আর অ্যানোটক্সিন হলো পোরলি অ্যান্টিজেনিক। তাহলে অ্যান্টিজেন মানে আমি কি বলেছিলাম, যে অ্যান্টিজেন একটা ব্যাকটেরিয়া বা ভাইরাসের কিছু পার্ট আমাদের বডিতে যখন প্রবেশ করে, তখন তার এগেনস্টে কিছু অ্যান্টিবডি তৈরি হয়, এবং সেই অ্যান্টিবডি তখন কি করবে, ওই অ্যান্টিজেন যার এগেনস্টে তৈরি হলো, যে অ্যান্টিজেনের এগেনস্টে তৈরি হলো, সেই অ্যান্টিজেন বা ব্যাকটেরিয়া বা ভাইরাসকে তারা মেরে ফেলবে, ডিস্ট্রয় করে দেবে। এটাই আমরা কয়েকদিন পরে যখন ইমিউনোলজি পড়বো তখন আমরা জানবো। আপাতত একটু জানি রাখো। তাহলে অ্যান্টিজেন এবং আরেকটা কেমিক্যাল নেচার, যেগুলো প্রোটিন ওর পলিপেপটাইড নেচার, সেগুলো তোমার হাইলি অ্যান্টিজেনিক হয়। আর কার্বোহাইড্রেট বা লিপিড যেগুলো হয়, সেগুলো তোমার পোরলি অ্যান্টিজেনিক। কার্বোহাইড্রেটও পোরলি বলা যাবে না, মডারেটলি এলো অ্যান্টিজেনিক। তো এই আমরা যে ভ্যাকসিন তৈরি করি, সেগুলো মেইনলি করা হয় এই যে অ্যাক্সোটক্সিন এখানে তৈরি করা হয়, অ্যান্টোটক্সিন কম তৈরি করা হয়। তো যেহেতু হাইলি অ্যান্টিজেনিক মানে কি, এর বিপরীতে অ্যান্টিবডি তৈরি বেশি হচ্ছে, এই জন্য বলা হচ্ছে হাইলি অ্যান্টিজেনিক। আর হাইলি অ্যান্টিজেনিক হওয়াতে আমরা এই টক্সিন থেকে আমরা করি একটা ভ্যাকসিন তৈরি করি। যেহেতু টক্সিন থেকে করা হচ্ছে, এই জন্য বলা হচ্ছে টক্সয়েডস। হ্যাঁ, ভ্যাকসিন তৈরি করা হচ্ছে, এর নাম হলো টক্সয়েডস। টক্সিন আমরা ভ্যাকসিন তৈরি করতেছি। অ্যানোটক্সিন থেকে আমরা ভ্যাকসিন তৈরি করি না। একবারে করি না তা না, একবারে করি, সেটা পরে আমরা জানবো। আবার তো শুধু এখানে যখন বলবো এই বন্ধে থাকো। তারপরে হিট স্টেবিলিটি, অ্যাক্সোটক্সিন এগুলো হিট লাবাইল, হিটে সহজে তারা ডিস্ট্রয় হয়ে যায়, হিট লাবাইল ভঙ্গুর, ডিস্ট্রয় র্যাপিডলি at 60 ডিগ্রি সেলসিয়াস except stable of first indole toxin। আর অ্যানোটক্সিন কি রিলেটিভলি স্টেবল, এবং স্টেবল কি অনেকক্ষণ থাকে। যেমন দেখো, স্টেবল at 100 ডিগ্রি সেলসিয়াস ফর 1 আওয়ার। যদি বয়লিংও করো 1 ঘন্টা ধরে, তারপরে কিন্তু এটা ডিস্ট্রয় হয়ে যাবে, চিন্তা করো। আর এটা মাত্র 60 ডিগ্রি সেলসিয়াসে ডিস্ট্রয় হচ্ছে, আর এটা 100 ডিগ্রি সেলসিয়াস পর 1 ঘন্টা করে হিট করতে হবে, তাহলে তারা ডিস্ট্রয় হবে। ক্লিনিক্যাল ইফেক্টস, ভেরিয়াস ইফেক্ট তৈরি করে, তবে ফিভার সাধারণত করে না। আর অ্যানোটক্সিন করে ফিভার, শক, এগুলো করে, পরে আমরা কিছুক্ষণ পরে জানবো। আর ডিজিজ যেমন কি করে, যেমন টিটানাস, বটুলিজম, ডিপথেরিয়া এগুলো করে। আর অ্যানোটক্সিন কি করে, মেনিঙ্গোকক্কেমিয়া, তারপর সেপসিস বাই গ্রাম নেগেটিভ সেপসিস করে। তাহলে প্রথম আমি কি বললাম, অ্যাক্সোটক্সিন প্রডিউসড বাই বোথ গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। আর অ্যানোটক্সিন কি প্রডিউসড অনলি বাই গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, ঠিক আছে। তারপরে আমি কি বললাম, সিক্রেটেড বাই লিভিং ব্যাকটেরিয়া। আর অ্যানোটক্সিন কি যেহেতু লিপিড, লিপোপলিসাইড অথবা প্রোটিন, লিপিডে, এগুলো ইন্টিগ্রাল পার্ট অফ সেল ওয়াল, এই জন্য ব্যাকটেরিয়া যখন মারা যাবে তখন তাড়াতাড়ি হবে। আর বায়োকেমিক্যাল নেচার কি বললাম, অ্যাক্সোটক্সিন হলো প্রোটিন অর পলিপেপটাইড ইন নেচার, আর অ্যানোটক্সিন হলো লাইপোপলিসাইড। আর কোন জিনটা তৈরি করতেছে? অ্যাক্সোটক্সিন প্লাজমিড অর্থাৎ ব্যাকটেরিয়া তৈরি করতেছে, আর অ্যানোটক্সিন করতেছে ব্যাকটেরিয়াল ক্রোমোজোম। এখন আর কেমিক্যাল নেচার, যেহেতু প্রোটিন অর পলিপেপটাইড, এই জন্য এরা হাইলি অ্যান্টিজেনিক, যার ফলে এরা হাইলি অ্যান্টিজেনিক হওয়ার জন্য আমরা ভ্যাকসিন তৈরি করি। আর অ্যানোটক্সিন আমরা যেহেতু পোরলি অ্যান্টিজেনিক, যার ফলে ভ্যাকসিন তৈরি করি না। ভ্যাকসিনের নাম কি? টক্সয়েড। এগুলো কিন্তু আমরা ভাইবাতে জিজ্ঞাসা করি যে তোমার একটা হলো তোমার কম্পারিজন, এটাও ধরি, অথবা অনেক সংক্ষেপে বলি যে আমরা যে অ্যাক্সোটক্সিন থেকে
এই যখন তুমি বলবো যে হাইলি অ্যান্টিজেনিক, বলো যে এবং টক্সাইড তৈরি করা, ভ্যাকসিন তৈরি করা হয়, এই এক্সোটক্সিন থেকে ভ্যাকসিন তৈরি করা হয়, কিন্তু অ্যান্ডোটক্সিন থেকে করা হয় না কেন, এটা প্রশ্ন করি। কিন্তু তখন বলতে হবে যে দে আর প্রোটিন অর কেমিক্যাল নেচার, এই জন্য তারা হাইলি অ্যান্টিজেনিক এবং যার ফলে অ্যান্টিবডি তৈরি বেশি হবে। এই জন্য আমরা সেখান থেকে টক্সিন থেকে আমরা ভ্যাকসিন তৈরি করি, যেটার নাম হলো টক্সয়েডস। ঠিক আছে, এইটা বলতে হবে। আচ্ছা, আর হিট হিট স্টেবিলিটি কেমিক্যাল ইফেক্ট এটা পরে জানবো, এখন এটুকু। এখন এখানে জানো যে এক্সোটক্সিন, এক্সোটক্সিন কে কে তৈরি করে? এক্সোটক্সিন তৈরি করে এটা গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ এটা সবই করে। যেমন গ্রাম পজিটিভ রডস, গ্রাম পজিটিভ ব্যাসিলাই, যেমন কি আছে করিনেবাক্টারাম ডিপথেরি, ক্লোস্ট্রিডিয়াম টিটানি, ক্লোস্ট্রিডিয়াম বটুলিনাম, ক্লোস্ট্রিডিয়াম ডিফিসিল, ক্লোস্ট্রিডিয়াম পারভেনজেন্স এবং ব্যাসিলাস অ্যানথ্রাসিস। আর ডিজিজ কি করে? করিনেবাক্টারাম ডিপথেরি অলরেডি তোমরা জানছো, ডিপথেরিয়া। টিটানি, ক্লোস্ট্রিডিয়াম টিটানি কি করে? টিটানাস করে। আর ক্লোস্ট্রিডিয়াম বটুলিনাম করে বটুলিজম। তোমরা যখন সিস্টেম একটা পড়াবো তখন জানবা। ক্লোস্ট্রিডিয়াম ডিফিসিল এটা করে হলো সিডো মেমব্রেনাস কোলাইটিস। তারপর ক্লোস্ট্রিডিয়াম পারফিনজেন্স এটা করে গ্যাস গ্যাংগ্রেন। এগুলো সবগুলোই পড়াবো, জানবা। ব্যাসিলাস অ্যানথ্রাসিস, অ্যানথ্রাক্স করে। তাহলে এটা খেয়াল রাখবে কি হবে, বেশি করিনেবাক্টারাম ডিপথেরি এটা খেয়াল রাখবে। এরপরে এই টার্মগুলো, পরের টার্ম যেগুলো আছে স্পোর বেয়ারিং অর্গানিজম, এখানে দেখো সবগুলোই কিন্তু ক্লোস্ট্রিডিয়াম এবং ব্যাসিলাস। এগুলো কিন্তু সবগুলো ওখান থেকে স্পোর বেয়ারিং অর্গানিজম। তাহলে খেয়াল থাকবে, না হলে তোমার সবগুলো খেয়াল থাকবে না। তাহলে করিনেবাক্টারাম ডিপথেরি এবং স্পোর বেয়ারিং অর্গানিজম এগুলো তৈরি করতে তোমার হলো এক্সোটক্সিন, বিশেষ করে গ্রাম পজিটিভ, তাই তো। ডিজিজ কি করে সংক্ষেপে জানবা, পরীক্ষা আসে। এই তোমার আর কি খেয়াল রাখবা যে স্টেশনও দেওয়া থাকে, স্টেশনও দেওয়া বুঝবা যে এগুলো রিটেন অবশ্যই থাকে। এখন থেকে তোমার রিটেন কোশ্চেন গুলো একটু দেখবা কোন কোন জিনিসটা থাকবে, সেগুলো উপরে বেশি করে পড়বা। গ্রাম পজিটিভ প্রক্রিয়ার মধ্যে এই স্টেফিলোকক্কাস অরিয়াস এবং স্ট্রেপ্টোকক্কাস পায়োজেন্স এই দুটা মেইনলি। আর স্টেফিলোকক্কাস অরিয়াস কি ডিজিজ করে? এটা আরো অনেক ডিজিজ করে, শুধু জানে রাখো টক্সিক শক সিনড্রোম, ফুড পয়জনিং করে এবং স্কালডেড স্কিন সিনড্রোম। এরপরে আমরা সিস্টেমিক ব্যাকটেরিয়াম করবো, তখন জানবা। আর স্ট্রেপ্টোকক্কাস পায়োজেন্স করে স্কারলেট ফিভার, পরে জানবা। আর গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার মধ্যে স্কেশিয়া কলাই যেটা করে ওয়াটার ডায়রিয়া করে, ব্লাডি ডায়রিয়া করে। ভিব্রিও কলি করে কি কলেরা, বর্ডারডিলা পারটাইটিস করে হপিং কফ। এই কয়েকটা, এগুলো তোমাদের অবশ্যই ভালো করে মুখস্থ রাখতে হবে, রিটেন বড় সব। এখন ব্যাকটেরিয়ার এই এক্সোটক্সিন কিভাবে কাজ করে এটা আমি আর তোমাদের পড়তে হবে না, শুধু হেডলাইন গুলো খালি জানে রাখো। অনেক সময় তোমার ওই এমসিকিউ কোশ্চেনে আসতে পারে, যেমন এডিপি রাইবোসাইলেশন সুপার অ্যান্টিজেন করে। সুপার অ্যান্টিজেনটা পরে আমরা পড়াবো, এটা এখন পড়া প্রয়োজন না। সুপার অ্যান্টিজেন, তারপরে তোমার হলো প্রোটিয়েস এবং লেসিথিনেস, এই চারটা তাহলে এমসিকিউর জন্য হেডলাইন চারটা খালি মুখস্থ করে রাখো। তারপরে আসলো ইন্টারোটক্সিন। ইন্টারোটক্সিন অলরেডি আমি বলেছি যে এটা এক ধরনের এক্সোটক্সিন, তাই তো। তো এই এক্সোটক্সিনটাকে ইন্টারটক্সিন কখন বলবো? যে সমস্ত এক্সোটক্সিন শুধু ইন্টেস্টাইনের উপর কাজ করে এবং ডায়রিয়া করে তাদেরকে বলা হয় ইন্টারোটক্সিন। এই জন্য নাম হলো ইন্টারো মানে কি? ইন্টেস্টাইন। টক্সিনটা কাজ করতে ইন্টেস্টাইনের উপরে। তাহলে ডেফিনিশন কি বলো? এক্সোটক্সিন associated with diarrheal disease are called enterotoxin. কোন কোন ব্যাকটেরিয়া তৈরি করে? যেমন তোমার হলো যেগুলো ফুড পয়জনিং করে, বা এগুলো আমরা পরে জানবো। যেমন তোমার ইন্টারোটক্সিন ইস্কেরিশিয়া কোলাই, এই ইস্কেরিশিয়া কোলাই ডায়রিয়া করে। অনেক 4-5 ধরনের ইস্কেরিশিয়া কোলাই আছে যেগুলো ডায়রিয়া করে, এগুলো পরে আমরা জানবো। তার মধ্যে ইন্টারোটক্সিন ইস্কেরিশিয়া কোলাই করে। তবে শিগেলা করে, শিগেলা ডিসেন্ট্রি যেটা করে। ভিব্রিও কলাই ডায়রিয়া করে।
স্টেফিলোককাস অরিয়াস এটাও ফুড পয়জনিং করে, এটাও ইন্টেস্টাইনে কাজ করে। ক্লোস্ট্রিডিয়াম ডিফিসিল এটাও এক ধরনের সিডোমোনাস ফোলাইটিস করে, এটাও তোমার ইন্টেস্টাইনে কাজ করে। ক্লোস্ট্রিডিয়াম পারফিউমিয়াস এটাও ফুড পয়জনিং করে। ব্যাসিলাস সিরিয়াস এটাও ফুড পয়জনিং করে। এইগুলো উদাহরণ অবশ্যই জানতে হবে। ইন্টারটক্সিন, টক্সিন মেনলি করে কে, আর অ্যান্ডোটক্সিন তৈরি করে কে? বেশটা তোমার এই যে ইস্কেশিয়া কলাই, ক্লেপসিয়েলা, প্রোটিয়াস, শিগেলা এবং সালমোনেলা। এটা হেডলাইন তুমি দেখে রাখো, ইন্টারোব্যাকটেরিয়েসি। ইন্টারোব্যাকটেরিয়েসি আমরা পরে যখন পড়াবো সিস্টেমিক ব্যাকটেরিয়া, তখন তোমাদের ভালো করে তোমার খেয়াল রাখতে পারবে। হেডলাইন রাখো ইন্টারোব্যাকটেরিয়েসি যেগুলো সেগুলো। তাহলে অ্যান্ডোটক্সিন 1 এ তো প্রোডিউসড বাই গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার মধ্যে কোনগুলো? যেগুলো হলো ইন্টারোব্যাকটেরিয়েসি, যেমন ইস্কেশিয়া কলাই, ক্লেপসিয়েলা, প্রোটিয়াস, শিগেলা এবং সালমোনেলা। আচ্ছা, এখন এই অ্যান্ডোটক্সিন কিভাবে কাজ করে এটা কিন্তু জানতে হবে। আমি প্রথম টেবিলের মাধ্যমে বলবো। দেখো, 3 ভাবে কাজ করে। একটা অ্যাক্টিভেটস ম্যাক্রোফেজ, ম্যাক্রোফেজের উপরে কাজ করতেছে। আর একটা অ্যাক্টিভেটস কমপ্লিমেন্টস, আরেকভাবে কাজ কি করে? অ্যাক্টিভেটস হ্যাজম্যান ফ্যাক্টর, এক ধরনের পপুলেশন ফ্যাক্টর, ফ্যাক্টর 12 এর উপরে কাজ করবে। যখন ম্যাক্রোফেজকে যখন অ্যাক্টিভেট করবে, তখন অ্যাক্টিভেটেড ম্যাক্রোফেজ তখন তৈরি করবে 3টা জিনিস। দেখো, ইন্টারলিউকিন 1, T1 নেক্রোসিস ফ্যাক্টর আলফা এবং নাইট্রিক অক্সাইড। এগুলো যখন আমরা ইমিউনোলজি পড়বো তখন আরো ক্লিয়ার হয়ে যাবে। তখন এই যে কেমোকাইন পড়াবো তখন তোমাদের ক্লিয়ার হবে। এখন আপাতত জানে রাখো, ইন্টারলিউকিন 1 এটা কি করে? আমাদের যে টেম্পারেচার রেগুলেটরি সেন্টার হাইপোথ্যালামাসের, তার উপরে কাজ করবে, করে সে তৈরি করবে ফিভার। তাহলে ফিভার করতেছে ইন্টারলিউকিন 1 এবং T1 নেক্রোসিস ফ্যাক্টর, এটাও করে। এগুলো করে হাইপোথ্যালামাসের টেম্পারেচার রেগুলেটরি সেন্টার এখানে কাজ করবে, করে ফিভারও করবে। আর আরেকটা করে এই T1 নেক্রোসিস ফ্যাক্টর এবং নাইট্রিক অক্সাইড, এরা কি করবে? এরা করবে তোমার এই যে ভেসেলের উপর কাজ করে, আবার তার পারমিয়াবিলিটি বাড়ায় দেবে এবং ভেসো ডাইলেশন করবে, যার তোমার হবে হাইপোটেনশন। এগুলো পরে আবার আসতেছে। তাহলে অ্যাক্টিভেটেড ম্যাক্রোফেজ করে ইন্টারলিউকিন 1, T1 নেক্রোসিস ফ্যাক্টর এবং নাইট্রিক অক্সাইড তৈরি করছে। ইন্টারলিউকিন 1 এবং T1 নেক্রোসিস ফ্যাক্টর হাইপোথ্যালামাসের টেম্পারেচার রেগুলেটরি সেন্টারের উপর কাজ করে ফিভার করতেছে। আর T1 নেক্রোসিস ফ্যাক্টর এবং নাইট্রিক অক্সাইড এরা কি করতেছে? ভেসেলের উপর কাজ করতেছে, করে ভাস্কুলার পারমিয়াবিলিটি বাড়াচ্ছে এবং ভেসেলের ডাইলেশন করতেছে, করে হাইপোটেনশন করতেছে। তাহলে এইভাবে করতেছে। আর কমপ্লিমেন্ট কি জিনিস সেটাও আমরা যখন ইমিউনোলজি পড়বো তখন আমরা জানবো। কমপ্লিমেন্ট যখন অ্যাক্টিভেশন হয় আমাদের ব্লাডে থাকে, এগুলো অ্যাক্টিভেশন হলে অনেকগুলো প্রোডাক্ট তৈরি হয়। আপাতত যা দেখো, এই কমপ্লিমেন্ট 3A এবং কমপ্লিমেন্ট 5A তৈরি হয়। এগুলো তোমার ভেসেলের উপরে কাজ করে, এগুলো ভেসো ডাইলেশন করবে, করার পরে হাইপোটেনশন করবে। আর আরেকটা করবে তোমার এই যে ইডেমা হবে, আর নিউট্রিয়েবল কেমোটক্সিস করবে কমপ্লিমেন্ট 5A, 3A করে। এগুলো পরে জানবো। আর যখন হ্যাজম্যান ফ্যাক্টরকে যখন অ্যাক্টিভেট করে ফ্যাক্টর 12, তখন কোয়াগুলেশন হবে। এবং যখন এগুলো ওই যে ছোট ছোট ভ্যাসেল এবং ক্যাপিলারিতে যখন কোয়াগুলেশন হবে, তখন গোটা বডিতে হবে, তখন সেটাকে বলবো ডিসেমিনেটেড ইন্ট্রাভাস্কুলার কোয়াগুলেশন, ডিআইসি, মোর ডেঞ্জারাস কিন্তু। তাহলে এই 3 ভাবে কাজ করতেছে। এগুলোই আমরা ইলাবোরেটলি আবার আমরা পড়ি। দেখো, ফিভার কিভাবে করলো অলরেডি আমি কিন্তু বললাম যে অ্যান্ডোটক্সিন অ্যাক্টিভেটস ম্যাক্রোফেজ এবং রিলিজ অ্যাক্টিভেট ম্যাক্রোফেজ আবার তখন কি করতেছে? রিলিজ অ্যান্ড্রোজেনাস পাইরোজেন, যেমন হলো ইন্টারলিউকিন 1 এবং T1 নেক্রোসিস ফ্যাক্টর আলফা, ওই দুটাই। এরা আবার কি করতেছে?
acts on temperature regulatory center in hypothalamus, যার ফলে করতেছে ফিভার। আবার হাইপোটেনশন করতেছে শক এবং এই যে impaired perfusion of essential organs, সেটা করতেছে একটা হলো ব্রাডিকাইডিন, অলরেডি প্যাথোলজিতে পড়েছে। ব্রাডিকাইডিন কি করে? ভ্যাসোডাইলেশন করে। আরেকটা করে কি? ভাসোপারমিটি বাড়া দেয়। আর পেরিফেরাল রেজিস্ট্যান্স কমা দিলে তখন হবে তোমার হাইপোটেনশন হবে। ওটার মতোই নাইট্রিক অক্সাইড করে, তারপরে টিউবার নেক্রোসিস ফ্যাক্টর, এগুলো করে। এগুলো তোমার একইভাবেই করে। ডিআইসি, ডিসেমিনেটেড ইন্ট্রাভাস্কুলার কোয়াগুলেশন, এটা কিভাবে করে? আগে বললাম কি, অ্যাক্টিভেশন অফ কোয়াগুলেশন সিস্টেম থ্রু হেসম্যান ফ্যাক্টর, দ্যাট মিনস ফ্যাক্টর 12। এটা কি করবে? রেজাল্টিং ইন থ্রম্বোসিস, এ পেটেকিয়াল অর পারফেরিক র্যাশ এন্ড টিস্যু ইসকেমিয়া। এটাকে বলা হচ্ছে ডিসেমিনেটেড ইন্ট্রাভাস্কুলার কোয়াগুলেশন। যার ফলে ডিআইসি যখন হবে তখন বিভিন্ন ভাইটাল অর্গান যেগুলো কিডনি অনেক এগুলো ফেল করবে এবং পেশেন্ট মারা যাবে। তারপরে কমপ্লিমেন্ট পাথওয়ে, যেটা অলরেডি বলেছি যে কমপ্লিমেন্ট 3 এটা করে হাইপোটেনশন এডেমা করবে, আর কমপ্লিমেন্ট 5 করবে কি? নিউট্রিফিল কার্বোটাক্সিস। আরেকটা তৈরি হয় মেমব্রেন একটা কমপ্লেক্স, এটা টিস্যু ড্যামেজ করে। কিভাবে করে? এগুলো আমরা ইমিউনোলজি করব। আর ম্যাক্রোবাস অলরেডি পরে বলেছি, আর বলবো না। এই কয়েকটা আরেকটা ভাবে কাজ করে তোমার হলো, তাহলে হলো এভাবে কাজ করে টক্সিন গেল। আরেকটা ভাবে কাজ করে ইমিউনোপ্যাথোজেনেসিস। এটা সংক্ষেপে জানে রাখো। এইগুলো আমরা যখন স্ট্রেপ্টোরাস পায়োজন যখন পড়বো তখন আরো ক্লিয়ার হবে। স্ট্রেপ্টোরাস পায়োজন কি করে? এর যে যখন ইনফেকশন হয়, বডিতে ইনফেকশন প্রবেশ করে, ইনফেকশন হলো, তখন কি করে? এতে যে অ্যাম প্রোটিন, এর সেল ওয়ালে এক ধরনের প্রোটিন থাকে অ্যাম প্রোটিন, এর এগেইনস্টে তোমার অ্যান্টিবডি তৈরি হবে। তারপর তোমার অ্যান্টিবডি তৈরি হলো এবং তোমার ইনফেকশন ভালো হয়ে গেল এবং তোমার ব্যাকটেরিয়াও বডি থেকে ক্লিয়ারেন্স হয়ে যাবে, বডিতে ব্যাকটেরিয়া থাকবে না। কিন্তু 1 থেকে 3 মাস পরে বা 2 থেকে 3 মাস পরে হয় কি, যে অ্যান্টিবডি যে তৈরি হলো, ওই অ্যান্টিবডি তৈরি হওয়াতে এটা করবে কি, তখন আমাদের বডির কিছু অর্গান আছে সেগুলোর উপর কাজ করবে। কি জন্য কাজ করবে? যে এই যে অ্যান্টিবডি, তোমার যে অ্যাম প্রোটিন, এর সঙ্গে আমাদের বডির কিছু অর্গান, যেমন হলো তোমার হার্ট ভালভ, তারপরে যে জয়েন্ট, তারপরে ব্রেন টিস্যু, এগুলোকে সিমিলারিটি আছে। সিমিলারিটি থাকার জন্য হবে কি, যে অ্যাম প্রোটিনের এগেইনস্টে যে তোমার অ্যান্টিবডি তৈরি হলো, সে মনে করবে যে এগুলোকে মনে করবে অ্যাম প্রোটিন করে, সে সত্য মনে করে সে আমাদের যে নর্মাল টিস্যু তাকে সে ইয়ে করতেছে, মানে সে ড্যামেজ করে দেয়। যার ফলে তোমার যে রিউমাটিক ফিভার হয়, তাই তো? রিউমাটিক ফিভার হয়। আপাতত এইটুকু জানে রাখো। আর এইটা তোমার, আর এই যে এতক্ষণ যে আলোচনা হলো, এই জিনিসটা তোমাদের রিটেনে একটা আসে, যে ভিরুলেন্স ফ্যাক্টর ফর ব্যাকটেরিয়াল প্যাথোজেনেসিস বা ডিটারমিনেন্টস অফ ব্যাকটেরিয়াল প্যাথোজেনেসিস। এইটা আমি সংক্ষেপে নিয়ে আসি, এটা তোমার রিটেনের জন্য। তো টার্মটা আমি এখানে লিখছি, টার্মটা তোমার যে এখন আলোচনা হলো ওখান থেকে শর্টলি যত লেখা যায় লিখবা, এবং নাম্বার এবং সময় অনুযায়ী। যেমন একটা হলো অ্যাডেন্স ফ্যাক্টর, অ্যাডেশন বা অ্যাটাচমেন্ট, কি কিছু পাইলাই ক্যাপসুল গ্লাইকোক্যালিক্স। 2 নম্বরে কি বলবো? ইনভেশন অফ হোস্ট সেল অর টিস্যু, বাই কি করবে? বিভিন্ন এনজাইম তৈরি করবে, যেমন কোলাজেনেস, হাইলোনেরেস, কগুলেস, ইমিউনোগ্লোবিন A1 প্রোটিয়েস, লিউকোসিরিন, এইভাবে করবে, ইনভেশন করবে। তারপরে তোমার করবে কি? অ্যান্টিফ্যাগোসাইটিক ইভেশন করবে। কি হবে? বাই ক্যাপসুল করবে। তারপরে যে সেলুলার প্রোটিন, যেমন অ্যাম প্রোটিন, প্রোটিন এ, এগুলো বললাম অলরেডি, আর বলবো না। টক্সিনের মধ্যে কি আছে? এক্সোটক্সিন এবং এন্ডোটক্সিন, এগুলো। তো অনেক কিছুই বলা হলো, প্যাথোজেন বিশাল চ্যাপ্টার, এত জানতে হবে না। তাহলে তোমরা এখনই রিটেন কোশ্চেন দেখবা এবং যেগুলো পড়তে বলবো সেগুলো পড়িও, আর বাকিগুলো পড়তে হবে না। আচ্ছা, এখন কালকে পড়বো হলো অ্যান্টিবায়োটিক। কালকে অ্যান্টিবায়োটিক শেষ করে দেবো।